এই আত্মবিশ্বাসহীনতার কোনো কারণ নাই যে আমরা পৃথিবীর সাথে যোগ্যতায় পারবো না, আমরা পৃথিবীর সাথে কম্পিটিশনে পারবো না। বরং আমাদের ইতিহাস বলে যে বাঙালিদের মাথায় একটু বুদ্ধি ভালো থাকে, এরা যে জায়গায় যায় সেখানে ভালো করে। আজকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশের ছেলেরা ভালো করতেছে, অনেক ভালো করতেছে। তোমরা জানো জগদীশ চন্দ্র বসু, তিনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন, তিনি মার্কনির আগেও বেতার আবিষ্কার করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে একজন সায়েন্টিস্ট ছিলেন সত্যেন বোস নামে, তিনি আইনস্টাইনের একটা থিওরি কারেকশন করেছিলেন এবং সেই থিওরিটার নাম দেওয়া হয়েছিল বোস আইনস্টাইন থিওরি। তো হি ওয়াজ সাচ এ সায়েন্টিস্ট যে তিনি এটা চেঞ্জ করতে পেরেছিলেন। আজকে সারা পৃথিবীতে যারা উদীয়মান বিজ্ঞানী, যারা পৃথিবীতে ভালো কাজ করতেছেন, তাদের মধ্যে বাঙালিরা কিন্তু অনেক ভালো করতেছে। দিস প্রুভস যে গ্লোবালাইজেশনের কন্টেস্টের যুগেও আমরা যদি আমাদের মেধা দিয়ে সাহস করে পৃথিবীর এই বাউন্ডারিটা অতিক্রম করার চেষ্টা করি, তাহলে আমরা এটা পারবো। দেখো, বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, একেবারে দরিদ্র একটা দেশ, এবং আরও একটা বাংলাদেশের বৈশিষ্ট্য যেটা এখনকার পৃথিবীতে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটা হচ্ছে বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি। সারা পৃথিবীতে 9/11-এর পরে 9/11-এর পরে যে ওয়ার এগেন্স্ট টেরোরিজম চলতেছে, তার একটা পার্ট হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রিজের বিপক্ষে ইউনাইটেড স্টেটসের একটা মিলিটারি আগ্রাসন। আমরা সেটা আফগানিস্তানে দেখেছি, এর আগে আমরা ইরাকে দেখেছি, এখন সেটা পাকিস্তান পর্যন্ত এসেছে, সাবকন্টিনেন্ট পর্যন্ত এসেছে। এখন আমরা এটার নিন্দা করতে পারি, প্রতিবাদ করতে পারি, দুঃখ কষ্টে বিক্ষোভ করতে পারি, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে যতদিন পর্যন্ত পাশ্চাত্যকে আমরা সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে হারাতে না পারবো, যতদিন পর্যন্ত বিজ্ঞানের জায়গায় তাদেরকে কম্পিট করার মতো কোয়ালিটি আমরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে না। ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে জর্জ ডব্লিউ বুশের নামে নিন্দাবাদ করলো, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কারণ একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটি হচ্ছে বিজ্ঞানের জায়গায়। একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটা হচ্ছে প্রযুক্তির জায়গায়। এই জায়গায় হেরে যাওয়াটাই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের ডমিনেট থাকার কারণ। এই জায়গায় হেরে যাওয়ারই হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র থাকার কারণ, যে আমরা লো ডেভেলপ কান্ট্রি, পুয়ার কান্ট্রি, আমরা কোনো কিছু পারি না, একটা মোবাইল সেট পর্যন্ত তৈরি করতে পারি না, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। খুব অ্যাবসার্ড সিচুয়েশন আমাদের দেশে, বিকজ আমাদের ছেলেদেরকে আমরা বিজ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা পড়াশোনায় উৎসাহিত করি নাই, জ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা এক ধরনের নষ্ট রাজনীতির পিছনে ছুটে বেড়াচ্ছি। এই কালচারটা পরিবর্তন করতে হবে। আমাদের আগের জেনারেশন এটা পারে নাই, কিন্তু আই হোপ দিস ইয়াং জেনারেশন উইল বি এবল টু ডু দ্যাট। একটা দেশের সব সময় তো একরকম থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1945-এ, জাপানের 2টা সিটির উপর অ্যাটম বোমা মারল আমেরিকা, তোমরা জানো, একটা হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। 1945-এর পরে জাপানের টোটাল ইকোনমিক্সটা এত রুগ্ন অর্থনীতি ছিল যে 1945-এ এখানে আমাদের যেটা ইস্ট বেঙ্গল ছিল, ইস্ট পাকিস্তান ছিল, তার চেয়েও খারাপ ছিল। বাট নাও 2009 জাপান ইজ গোয়িং টু চ্যালেঞ্জ ইউনাইটেড স্টেটস ইন অল ফিল্ডস, সায়েন্সে, টেকনোলজিতে, ব্যবসায়, প্রযুক্তিতে, সব জায়গায় জাপান আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। তাহলে অ্যাটম বোমার পোড়া মাটির একটা দেশ হওয়ার পরও তারা যদি সেখান থেকে ব্যাক করতে পারে, রিগেইন করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? মালয়েশিয়া তো আমাদের ইস্টার্ন এশিয়ার কান্ট্রি। 10 বছর আগেও মালয়েশিয়ার চেহারা আমাদের দেশে যেতে খারাপ ছিল, বাট উইদিন ভেরি শর্ট টাইম দে হ্যাভ কাম টু ওভারকাম। অথচ দেখো, বাংলাদেশ এমন একটা অসাধারণ দেশ যার কয়েকটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর কোথাও নাই। আমরা 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করেছি, অনলি 9 মান্থস। তোমরা দেখেছো শ্রীলঙ্কায় তামিলরা 26 বছর যুদ্ধ করেছে, তারপর স্বাধীনতা পায় নাই। বাট বাংলাদেশে 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ইউ উইল গেট নো আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ ফাইন্ড আউট দেয়ার ফ্রিডম অনলি ফর 9 মান্থস। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি 52-তে, এবং এটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। পৃথিবীর আর কোনো জাতি নিজের ভাষার জন্য রক্ত দেয় নাই। বাঙালি মেজরিটি মুসলিম এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আল্লাহর উপর আস্থার, পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা সেকুলারিজম লিখি নাই। ভারতের কনস্টিটিউশনে সেকুলারিজম লেখা, বাট ইন প্র্যাকটিস কি হচ্ছে? ভারতে গুজরাটের মতো দাঙ্গার কাহিনী হয়েছে, সেখানে মসজিদ ভাঙার মতো কাহিনী হয়েছে। কিন্তু বাংলাদেশের গত 37-38 বছরের ইতিহাসে সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করতে জানি, আমরা প্রত্যেকটা মানুষের বিশ্বাসকে ভালোবাসতে জানি, এবং এই সকল ধর্মমত আমাদের সমাজে একই সাথে বসবাস করতেছে। আমাদের দেশটা সমতল ভূমি, এত সুন্দর সমতল ভূমি পৃথিবীর কোথাও নাই। আমাদের হয়তো মাটির নিচে খুব বেশি রিসোর্স নাই, কিন্তু মাটির উপরে আমাদের 15 কোটি লোক আমাদের রিসোর্স। পৃথিবীর সবচেয়ে বড় তোমার লংগেস্ট সি বিচ কক্সবাজার আমাদের সবচেয়ে, পৃথিবীর, এটা শুধু এশিয়ায় না, সারা পৃথিবীতে দিস ইজ দ্য বিগেস্ট সি বিচ ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের দেশে। এই যে এত রিসোর্স থাকার পরও
আমরা কেন আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো না? কেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না? কেন করাপশনে আমাদের প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হতে হবে? কেন আমাদের একটা নষ্ট রাজনীতির কাছে বারবার হেরে যেতে হবে? স্বাধীনতার পরে যে জেনারেশন এই দেশকে নেতৃত্ব দিয়েছে, দে আর কমপ্লিটলি ফেইলুর টু গিভ দ্য পথ, অ্যান্ড উই এক্সপেক্ট এই দেশের তরুণ প্রজন্ম, এই যে এবার 62,000 A+ পেয়েছে, এই সোনার সন্তানরা যদি এই দেশকে ভালোবাসতে জানে, যদি তাদের নিজেদের জীবনে এই দেশের ব্যাপারে একটা সততা থাকে, একটা দেশপ্রেম থাকে, এবং গ্লোবালাইজেশনের যুগে নিজের যোগ্যতা দিয়ে যদি সে কম্পিটিশন করে টিকে যেতে পারে, তাহলে উই হোপ এই জেনারেশনের হাত দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারবো যে বাংলাদেশ অতীতের ব্যর্থতা কাটায় উঠবে, যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হবে না, বরং একটি আত্মমর্যাদাপূর্ণ উন্নত দেশ হিসাবে পৃথিবীর দরবারে তার মর্যাদায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আগামী 10-20 years, after 20 years, this generation will be in the leadership of this country. 20 বছরের মধ্যে এখন